Hi learners, this is Professor Aminul Islam Ujjwal at Learn English with Ujjwal. I would like to welcome you to my English session. Today I'll discuss some important expressions of spoken English. ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ অভিব্যক্তি বা এক্সপ্রেশনস। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্কিং ডিরেকশনস or asking for directions. ডিরেকশন আমরা জানি যে দিক, এখানে চলার দিক হবে বা নাম ঠিকানা জিজ্ঞাসা করা। আমরা কোথাও গেলে, নতুন কোনো জায়গায় গেলে, কারোর বাড়ি যদি আমরা খুঁজতে যাই, কোনো হোটেল, কোনো জায়গা, কোনো স্টেশন যদি আমরা খুঁজতে যাই, আর যদি সেটা আমাদের জানা না থাকে, ইফ উই ডোন্ট নো দ্য ডিরেকশন অফ some place, station or an institution or somebody's house, আমরা তখন কোনো পথচারীকে, পাসারবাইকে জিজ্ঞাসা করে থাকি। যেমন বাংলায় জিজ্ঞাসা করি, ভাই খান সাহেবের বাড়ি কোন রাস্তায় যাওয়া যায়, কোন দিক দিয়ে যাওয়া যায়, বা তার বাড়ি কোথায়। এরকম ইংরেজিতে কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন আছে, আশা করি আপনারা ভালো করে খেয়াল করবেন। এখানে আমি ইংরেজির পাশাপাশি বাংলা অর্থ দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 1, would you please tell me the way to হাসান কলেজ? কেউ একজন হাসান কলেজে যাবে, কিন্তু সে হাসান কলেজে যাওয়ার রাস্তা জানে না। কোন দিকে যেতে হবে হাসান কলেজে সেটা তার জানা নেই। তাই এইভাবে আমি প্রশ্ন করতে পারি বা সে প্রশ্ন করতে পারে, would you please tell me the way to হাসান কলেজ? আপনি কি দয়া করে আমাকে হাসান কলেজে যাওয়ার রাস্তা সম্পর্কে বলবেন? এটা আমরা ইচ্ছা করলে অন্যভাবেও এটা জিজ্ঞাসা করতে পারতাম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু হাসান কলেজ? উইল ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু হাসান কলেজ? ইত্যাদি ইত্যাদি ভাবে এটা বলা যায়। কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলবো, যেহেতু ইংরেজ জাতি অত্যন্ত ভদ্র, তারা ভদ্রতাই বেশি দেখিয়ে থাকে, যেটা বেশি ভদ্রতা প্রকাশ পায়। তাই এখানে উড ইউ, কুড ইউ এগুলো ব্যবহার করলে অধিক মোর পোলাইটনেস, অধিক ভদ্রতা, নম্রতা প্রকাশ পায়। তাই এখানে উড ব্যবহার করা হয়েছে। এটা উইল দিয়েও করা যাবে, জিজ্ঞাসা করা যাবে, ক্যান দিয়ে জিজ্ঞাসা করা যাবে, আবার কুড দিয়ে জিজ্ঞাসা করা যাবে। কিন্তু উড এবং কুড যখন ব্যবহার করব, সেটা দ্বারা পাস্ট টেন্স বোঝাবে না। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এগুলো দ্বারা পাস্ট টেন্স না বুঝিয়ে বরং ফিউচার টেন্স বোঝায় বা প্রেজেন্ট টেন্স বোঝায় এই উড বা কুড ব্যবহার করলে। তাই আমরা অধিক ভদ্রতা প্রকাশের জন্য এই উড বা কুড ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আপনারা দেখছেন, উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু হাসান কলেজ? আপনি কি দয়া করে আমাকে হাসান কলেজে যাওয়ার রাস্তা সম্পর্কে বলবেন? বা আপনি কি দয়া করে আমাকে হাসান কলেজে যাওয়ার রাস্তা বলে দেবেন? ইত্যাদি ইত্যাদি। আসলে এক ভাষা থেকে আরেক ভাষার বৈশিষ্ট্যগত পার্থক্য থাকে, হুবহু কখনো অন্য ভাষার ট্রান্সলেশন বা অনুবাদ করা যায় না। তাই এটা মোটামুটি ভাবানুবাদ এরকমই হয়। তাই এখানে এই বাক্য দিয়ে আমরা শুধু হাসান কলেজ নয়, যে কোনো জায়গায়, উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু নিউ বাস স্ট্যান্ড? উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু নিরালা মোড়? উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু সার্কিট হাউস টাঙ্গাইল? Would you please tell me the way to the market, Mahmudul Hasan market? And in this way, we can ask about any place in the world, any place, home and abroad, any দেশে বিদেশে যে কোনো জায়গায়। এই একই বাক্য দিয়ে জগতের যে কোনো জায়গায় যাওয়ার রাস্তা যে কাউকে আমরা জিজ্ঞাসা করতে পারি। তাই এই বাক্যটা কষ্ট করে মনে রাখলে এটা দিয়ে আমরা যে কোনো জায়গায় যাওয়ার রাস্তা না জানা থাকলে কাউকে আমরা জিজ্ঞাসা করতে পারি। এখন যাকে জিজ্ঞাসা করলাম
উনি উত্তর দিচ্ছেন এইভাবে। এখন যেহেতু আমি প্রশ্ন করেছি, উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু হাসান কলেজ, আপনি কি দয়া করে, প্লিজ মানে দয়া করে, আপনি কি দয়া করে আমাকে হাসান কলেজে যাওয়ার রাস্তা সম্পর্কে বলবেন? এখন পথচারী তিনি উত্তরে কি বলছেন? উনি বলছেন ইয়েস, হ্যাঁ, ইয়েস, বলতে পারি। এখানে আমি যা করতে বলেছি ঠিক তাই হবে অর্থ, ইয়েস অর্থাৎ বলতে পারি। তাহলে উনি কি বললেন? কিপ ওয়াকিং ফর 5 minutes অ্যালং দিস রোড। হ্যাঁ, এই রাস্তা বরাবর 5 মিনিট হাঁটুন। অ্যালং দিস রোড, এ রাস্তা, অ্যালং মানে বরাবর, এখানে অ্যালং অর্থ বরাবর, দিস রোড এ রাস্তা বরাবর। আর কিপের পরে আমরা আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করি। কিপ এখানে অর্থ হলো কোনো কিছু করতে থাকা। কিপ ওয়াকিং, হাঁটতে থাকুন। কিপ রিডিং, পড়তে থাকুন। কিপ সিঙ্গিং, গান গাইতে থাকুন। কিপ রাইটিং, লিখতে থাকুন। কিপ স্লিপিং, ঘুমাতে থাকুন। কিপ টকিং, বলতে থাকুন। এইভাবে কিপের পরে যে ভার্ব আমরা ব্যবহার করে থাকি এবং সেটা আইএনজি যুক্ত ভার্ব হবে এবং সেটা করতে থাকুন অর্থে হয়। করতে থাকো বা থাকেন। তাহলে হ্যাঁ, হাঁটতে থাকুন 5 মিনিট অ্যালং দিস রোড, এই রাস্তা বরাবর। তার মানে উনি আমাকে রাস্তা বলে দিচ্ছেন যে হ্যাঁ, এই রাস্তা বরাবর 5 মিনিট হাঁটুন। এখন যদি আমাকেও তো কেউ জিজ্ঞাসা করতে পারে, প্রিয় শিক্ষার্থী, যে somebody unknown to our area may come to me and ask me about a place and about a direction or way to some place or institution or somebody's house, কারোর বাড়ি সম্পর্কে বা কোনো প্রতিষ্ঠান সম্পর্কে বা কোনো স্টেশন সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে পারে। সেক্ষেত্রে আমি উত্তর কিভাবে দেব? আমি উত্তর এইভাবেই, যদি জানা থাকে, ইফ আই নো দ্য ডিরেকশন অর দ্য ওয়ে টু দ্যাট প্লেস, ওই জায়গায় যাওয়ার রাস্তা সম্পর্কে আমার জানা থাকে, তাহলে আমি এইভাবেই বলতে পারি। সেক্ষেত্রে 5 মিনিটস না হয়ে 10 মিনিটস হতে পারে, 1 ঘন্টা হতে পারে, সেখানে আমি সেই অনুযায়ী বলবো ইয়েস, কিপ ওয়াকিং ফর 10 minutes or for an hour along this road, এই রাস্তা বরাবর 1 ঘন্টা হাঁটুন। যদি বলি 10 মিনিট হাঁটুন, তাহলে এখানে বলবো 10 minutes। যদি বলি 1 ঘন্টা হাঁটুন, তাহলে বলবো an hour or 1 hour। যদি বলি 20 মিনিট, তাহলে 20 minutes। এভাবে এই বাক্য দিয়েও আমরা নানা ধরনের ডিরেকশন মানে রাস্তার পরিমাণ কম বেশি করে বলতে পারি। তারপর আচ্ছা, 5 মিনিট হাঁটলো, অর্থাৎ নতুন যে ভদ্রলোক মানে অতিথি এলাকায়, সে 5 মিনিট হাঁটলো। তারপর কি করতে হবে? দেন মানে তারপর 5 মিনিট হাঁটার পর তারপর কি করবেন? দেন টেক এ রাইট টার্নিং মানে মোড়। তারপর ডান দিকে ঘুরুন। দেন মানে তারপর, এখানে দেন অর্থ হবে তারপর। দেন টেক এ রাইট টার্নিং, তারপরে ডান দিকে ঘুরুন। অ্যান্ড ওয়াক ফর 2 minutes। এবং 2 মিনিট হাঁটুন। তারপর দেন টেক এ রাইট টার্নিং অ্যান্ড ওয়াক ফর 2 minutes। তারপর ডান দিকে ঘুরুন এবং 2 মিনিট হাঁটুন। ওয়াক ফর 2 minutes, 2 মিনিট ধরে, অর্থাৎ 2 মিনিট হাঁটুন। 2 মিনিট ধরে হাঁটুন, এটা আমরা বাংলায় আসলে এভাবে অনেক জায়গায় ধরে কথাটা বলি না, ফরের অর্থ হিসেবে 2 মিনিট হাঁটুন, 1 মিনিট হাঁটুন, এরকম আমরা বলি। তাই ফর এখানে অর্থ হবে না, কিন্তু ইংরেজিতে ঠিকই লিখতে হবে। দ্য কলেজ, এখন 2 মিনিট হাঁটার পর কি হবে? দ্য কলেজ ইজ অন ইউর লেফট অর অন ইউর লেফট হ্যান্ড সাইড। কলেজটি আপনার বামে দেখতে পাবেন। অর্থাৎ এই 2 মিনিট হাঁটার পর
কি হবে? দ্য কলেজ, আপনি কলেজটি দেখতে পাবেন, দ্য কলেজ ইজ অন ইউর লেফট অর অন ইউর লেফট হ্যান্ড সাইড। অন ইউর লেফট সংক্ষেপে বলা যেতে পারে, অথবা অন ইউর লেফট হ্যান্ড সাইড। অন ইউর লেফট হ্যান্ড সাইডের বদলে অন ইউর লেফট বললেও হয়। অন ইউর লেফট আপনার বামে বা আপনার হাতের বাম দিকে। এখন হাতের বাম দিকে বললেও যা অর্থ হবে, আপনার বামে বললেও তাই হবে। তাই আমরা পুরো ফ্রেজটাও ব্যবহার করতে পারি, অন ইউর লেফট হ্যান্ড সাইড, অথবা যদি ডান দিকে হয় তাহলে বলবো অন ইউর রাইট হ্যান্ড সাইড, অথবা বলবো অন ইউর লেফট রাইট, অন ইউর রাইট, অথবা অন ইউর রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তারপর ইউ কান্ট মিস ইট, তার মানে রাস্তা শেষ, আমি যেখানে পৌঁছাতে চেয়েছি, যে গন্তব্যে, সেই গন্তব্যে আমি পৌঁছে গেছি। ইউ কান্ট মিস ইট, আপনি অবশ্যই এটা পেয়ে যাবেন, আপনি অবশ্যই এটা পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে এই কথাটা মনে রাখতে হবে যে এটা একটা ফ্রেজের মতো, অনেকটা প্রভাবের মতো। এটা জগৎ জোড়াই এটা চলে, যে কোনো কিছু দেখানোর পর আমি যখন নিশ্চিত হবে, এমন করে তাকে নির্দেশনা দিয়েছি, এমনভাবে আমি রাস্তার কথা বলেছি, এমনভাবে তাকে দেখিয়ে দিয়েছি, আমি নিশ্চিত যদি আমার নির্দেশ মতো, আমার কথা মতো দেওয়া তথ্য অনুযায়ী সে যদি কাজ করে, তাহলে বা হাঁটতে থাকে অথবা কোনো যানবাহন দ্বারা সেখানে যাওয়া যায়, তাহলে অবশ্যই সে আমার দেওয়া তথ্য অনুযায়ী সেটা পেয়ে যাবে। তখন সেই নিশ্চয়তা থেকে ইংরেজরা বলে থাকে ইউ কান্ট মিস ইট, যার বাংলা আমরা বাংলা করলে দাঁড়ায় যে আপনি অবশ্যই এটা পেয়ে যাবেন। এখানে মিস, এখানে কিন্তু ওই রকম সরাসরি অর্থ হচ্ছে না। আমরা জানি মিস অর্থ অবিবাহিতা কোনো নারী, কিন্তু এখানে তা নয়। আবার মিস, আই মিস ইউ, আমি আই মিস ইউ মাই ফ্রেন্ড, এখানে এই মিস অর্থ হলো অভাব অনুভব করা। এটার এই মিস হলো অভাব অনুভব করা। যেমন আই মিস ইউ, আমি তোমার বা আপনার অভাব অনুভব করি। কিন্তু এইখানে মিস, আবার মিস অর্থ হাতছাড়া করা, ফসকে যাওয়া। এখানে অনেকটা ওইরকমই অর্থ, ইউ ক্যান্ট মিস ইট, অর্থাৎ এভাবে যদি আপনি যান তাহলে এটা আপনি না পেয়ে পারেন না, আপনি অবশ্যই এটা পেয়ে যাবেন, এটা আপনার হাতছাড়া হবে না, এটা আপনি অবশ্যই গন্তব্যে পৌঁছে যাবেন, এটা পেয়ে যাবেন। তাই সর্বশেষ আমরা বলে থাকি ইউ ক্যান্ট মিস ইট, হ্যাঁ আপনি অবশ্যই এটা পেয়ে যাবেন, তুমি এটা অবশ্যই পেয়ে যাবে। এটা এভাবে আমরা ব্যবহার করে থাকি। তারপর যদি আমার জানা না থাকে, আই মে আস্ক সামওয়ান টু টেল মি দ্য ওয়ে টু খানস হাউস স্টেশন, গ্যাস স্টেশন, or নিউ বাস স্ট্যান্ড, or নিরালা মোড়, or ঢাকা, or লন্ডন, or নিউ ইয়র্ক, যে কোনো জায়গার রাস্তা সম্পর্কে আমি একজনকে জিজ্ঞাসা করতে পারি। কিন্তু সেই পথচারী যে জানবেই, নেসেসারিলি দ্য পাসারবাই উইল বি এবল টু টেল মি দ্য ওয়ে টু মাই ডেস্টিনেশন, ইট ইজ নট দ্যাট। তাই ওই পথচারী যে জানবেই আমার সেই কোথায় যেতে চাই, সেই যাওয়ার রাস্তা, তা নয়। সেক্ষেত্রে একজন না জানলে, বা আমাকে জিজ্ঞাসা করা হলো, তা আমি না জানলে কি বলবো? সেখানে সরি আমরা আসলে সংক্ষেপে বলে থাকি, এটা আই এম সরি, আই এম সরি, সে জায়গায় আমরা সংক্ষেপে সরি বলি, সরি, আই ডোন্ট লিভ অ্যারাউন্ড হিয়ার, আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি এখানে থাকি না, আই ডোন্ট লিভ অ্যারাউন্ড হিয়ার। অ্যারাউন্ড হিয়ার বলতে ধারে কাছে বোঝায়, এখানকার আশপাশে, নিকটে, কাছাকাছি, অর্থাৎ এইখানটার কাছাকাছি কোথাও, বা এখানে বা এখানকার কাছাকাছি কোথাও আমি থাকি না, অর্থাৎ আমার এখানে থাকা হয় না, বা আমার বাড়ি এখানে নয়। এই জন্যে আমি যেখানে যেতে চাইছেন ওই জায়গাটার রাস্তা আমি বলে দিতে পারবো না। সেক্ষেত্রে বলবে যে সরি, বা আই এম সরি, আই ডোন্ট লিভ অ্যারাউন্ড হিয়ার, আমি দুঃখিত, আমি এখানে থাকি না। যদি আমি না থাকি তাহলে কিভাবে বলবো? তাই এইভাবে একজন ইংরেজিতে বলতে চাইলে এইভাবেই বলতে হবে।
তাহলে আমি যেহেতু বলতে পারি না, বা অর্থাৎ আমি থাকি না এখানে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? আস্ক সামবডি এলস। সামবডি এলস মানে অন্য কাউকে। সামবডি এলস অর্থ অন্য কেউ, বা যদি অবজেক্ট হয় তাহলে হবে অন্য কাউকে, আর যদি সাবজেক্ট হয় অন্য কেউ, আর যদি বস্তুর ক্ষেত্রে হয় সামথিং এলস, অন্য কিছু, এরকম। তো তাহলে কি বলছে? আস্ক সামবডি এলস, অন্য কাউকে জিজ্ঞাসা করুন। তাহলে আমরা এই অন্য কাউকে জিজ্ঞাসা করুন শুধু ডিরেকশনের ক্ষেত্রে কেন, অন্য যে কোনো যে তথ্যের ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করে, ইফ সামবডি আস্কস মি অ্যাবাউট সামথিং অ্যান্ড ইফ আই ডোন্ট নো, যদি কেউ আমার কাছে কোনো কিছু সম্পর্কে জানতে চায় আর যদি আমি সেটা না জানি, তাহলে সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি, আই এম সরি, আস্ক সামবডি এলস, অন্য কাউকে জিজ্ঞাসা করুন। এটা আমি সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। তারপর আমি আবার এইভাবে আর একটা প্রশ্ন করতে পারি, কুড ইউ টেল মি ওয়ার দ্য নিয়ারেস্ট হোটেল প্লিজ, নিয়ারেস্ট হোটেল ইজ প্লিজ, কুড ইউ প্লিজ টেল মি দ্য নিয়ারেস্ট hotel, could you tell me the nearest hotel, where the nearest hotel is, এখানে হবে is, এখানে হবে is, প্লিজ। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা প্রশ্ন আমি এখানে করা হয়েছে, could you tell me where the nearest hotel is please? প্লিজ আমরা বাক্যের শেষেও ব্যবহার করতে পারি, শুরুতেও ব্যবহার করতে পারি, বা প্রথমার্ধে ব্যবহার করতে পারি। could you tell me where the nearest hotel is please? এখন যেহেতু এখানে could you এখানে প্রশ্ন করা হয়েছে, তাই আবার আরেকবার প্রশ্ন হবে না, একই বাক্যে in the same sentence we cannot make two interrogative sentences. Rather we'll have to make one interrogative in one end and in another end we'll have to make assertive, though it is interrogative. Could you tell me, এখানেই প্রশ্নের কাজ হয়ে গেছে, প্রশ্ন তৈরি করার কাজ। তাই could you tell me where the nearest hotel is please? আপনি কি দয়া করে বলতে পারেন, আপনি কি দয়া করে বলতে পারবেন সবচেয়ে কাছের হোটেলটি কোথায়? আপনি কি দয়া করে বলতে পারবেন সবচেয়ে কাছের হোটেলটি কোথায়? আমি সেক্ষেত্রে বলতে পারি সবচেয়ে কাছের হাটটি কোথায়, বাজারটি কোথায়, সবচেয়ে কাছের স্টেশনটি কোথায়, সবচেয়ে কাছের ঔষধের দোকানটি কোথায়, সবচেয়ে কাছের প্রতিষ্ঠানটা কোথায়, সবচেয়ে কাছের হসপিটালটি কোথায়। এইভাবে আমি এই জায়গায়, হোটেলের জায়গায় আমি যে কোনো জিনিস ব্যবহার করতে পারি। could you tell me where the nearest station is please? could you tell me where the nearest station is please? এভাবে আমরা একই বাক্য নানান জিনিস সম্পর্কে, নানান বিষয় সম্পর্কে জানতে, জিজ্ঞাসা বা ব্যবহার করতে পারি। তারপর এটা বলা হয়েছে, ইট ইজ ফার ফ্রম হিয়ার। উত্তরে একজন বলছে যে এটা কাছে না, কাছে নাই, আপনি যেটার কথা বলছেন সেটা কাছে নেই। ইট ইজ, ইজ ইট ফার ফ্রম হিয়ার? আরেকটা প্রশ্ন করা যেতে পারে যে এটা কি এখান থেকে দূরে? যে কোনো জিনিস, এটা বলতে যে কোনো জিনিস হতে পারে। ইজ ইট ফার ফ্রম হিয়ার পূর্বেই আলোচনা হয়েছে যে বিষয়ে, যে নাউন সম্পর্কে, তার পুরো নাউন এখানে ব্যবহার করা হয়েছে। আমি সেগুলো এখানে আরেকটা নাউন ব্যবহার করতে পারি যে ইজ দ্য স্টেশন ফার ফ্রম হিয়ার? স্টেশন কি এখান থেকে দূরে? ইজ দ্য মার্কেট ফার ফ্রম হিয়ার? মার্কেটটি কি এখান থেকে দূরে? ইজ দ্য
হাসান কলেজ ফার ফ্রম হিয়ার, হাসান কলেজ কি এখান থেকে দূরে? ইজ নিরালা মোর ফার ফ্রম হিয়ার, এখান থেকে নিরালা মোর দূরে? ইজ ঢাকা ফার ফ্রম হিয়ার, ঢাকা কি এখান থেকে দূরে? এভাবে এই দূরে কিনা সেটা জানার জন্য এভাবে আমরা প্রশ্ন করতে পারি। উত্তরে পথচারী বলছেন, নো, ইটস জাস্ট এ 10-minute ওয়াক। এ 10-minute ওয়াক, এটা একটা ফ্রেজ তৈরি করা হয়েছে, এ 10-minute ওয়াক, 10 মিনিটের রাস্তা অথবা 10 মিনিটের হাঁটার রাস্তা, 10 মিনিট, এ 10-minute ওয়াক। আমরা এখানে এ 5-minute ওয়াক, এ 5 মিনিটস বলা হয়নি, এখানে একটা ইউনিট তৈরি করা হয়েছে, এটা সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার, যেমন টুডে অফিসিয়াল ভিজিট, টুডে অফিসিয়াল ভিজিট, অন এ টুডে অফিসিয়াল ভিজিট, যেমন দুদিনের সরকারি সফরে। এরকম 2 days হয় না, তখন 2 দিনের বা 3 দিন। এখানে তদ্রূপ 5 মিনিটের হাঁটার রাস্তা, তাই এ 10-minute ওয়াক, এ 10-minute ওয়াক। নাও ওখানে কেউ প্রশ্ন করা হয়েছিল, ইজ ইট ফার ফ্রম হিয়ার, এটা কি দূরে? তার উত্তরে বলা হচ্ছে, নো, ইটস জাস্ট এ 10-minute ওয়াক। না, 10 মিনিটের পথ, অথবা 10 মিনিটেই হেঁটে যাওয়া যাবে, বা 10 মিনিটেই হেঁটে যাওয়া যাবে, অর্থাৎ 10 মিনিটের হাঁটার রাস্তা, এটা বেশি দূর না। 10 মিনিটে হেঁটেই যদি যাওয়া যায় তাহলে সেটা দূর না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এটা এই কটা প্রয়োজনীয় ইংরেজি বাক্য, যেগুলো আমরা কোনো ডিরেকশন বা চলার দিক বা নাম ঠিকানা বা কোথাও যাওয়ার যে উপায় বা রাস্তা, দিক, এগুলো আমরা জিজ্ঞাসা করতে পারি এবং জিজ্ঞাসার ক্ষেত্রে ব্যবহার করতে পারি কিছু। আবার কিছু কেউ আমাকে জিজ্ঞাসা করলে, এই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসা করলে আমরা সেটা উত্তর দেওয়ারও কিছু বাক্য এখানে পেয়ে গেলাম। আশা করি আপনারা এগুলো খেয়াল করবেন। তো যাই হোক, এই যে বাক্যগুলো এখানে আমি বাংলা সহ উল্লেখ করেছি, এগুলো থেকে কিছু প্রয়োজনীয় এক্সপ্রেশন আমি এখানে লিখে রেখেছি। তো এগুলো এখন আপনাদেরকে সেই এইগুলো আবার ওই ফ্রেজগুলো, প্রয়োজনীয় যে এক্সপ্রেশনগুলো যাতে আর একটু পরিষ্কার হয়, সেটা আমি আই উইল ট্রাই টু ক্লারিফাই দ্য necessary expressions which were used here and follow me please. Around here, এখানে এর অর্থটা around here, around here এর অর্থ হলো এই এলাকায়, around here এই এলাকায় বলা যাবে, around here এখানে ধারে কাছে, এখানকার ধারে কাছে, এখানে আই লিভ অ্যারাউন্ড হিয়ার, আমি এখানেই ধারে কাছে থাকি, আই লিভ অ্যারাউন্ড হিয়ার, আমি এখানেই ধারে কাছে থাকি। অ্যান্ড দেয়ার ইজ এ সিনেমা হল অ্যারাউন্ড হিয়ার, দেয়ার ইজ এ সিনেমা হল অ্যারাউন্ড হিয়ার, ধারে কাছেই একটি সিনেমা হল আছে। এভাবে অ্যারাউন্ড হিয়ার আমরা ব্যবহার করতে পারি। সামবডি এলস, সামবডি এলস অন্য কেউ, সামবডি মানে কেউ, এলস ব্যবহার করলে অন্য শব্দটি যোগ হয়ে এর অর্থ হয়ে যায় অন্য কেউ। সামবডি এলস অন্য কেউ, বা অন্য কাউকে, যদি সাবজেক্ট হয় অন্য কেউ, আর যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে অর্থ হবে অন্য কাউকে। আর যদি সামথিং এলস বলি তাহলে অন্য কিছু, এটার অর্থ হবে সামথিং এলস, অন্য কিছু। এনিথিং এলস যে কোনো কিছু, এনিবডি এলস যে কেউ, এর অর্থ হবে। এ 10-minute ওয়াক, আগে বলেছি এ 10-minute ওয়াক, 10 মিনিট হাঁটার রাস্তা। আমরা এখানে এর 5-minute ওয়াক বলতে পারি, 5 মিনিট হাঁটার রাস্তা। আবার an hour ওয়াক, an hour ওয়াক, an hour ওয়াক,
1 ঘন্টার হাঁটার রাস্তা, গাড়ি ঘোড়া না থাকলে তো হাঁটতেই হবে, সে হলো ব্যাপার। গেট টু হলো পৌঁছানো, গেট টু অত পৌঁছানো। হাউ ক্যান আই গেট টু দ্য স্টেশন, হাউ কুড আই গেট টু দ্য স্টেশন, আমি কিভাবে স্টেশনে পৌঁছতে পারি। গেট টু এখানে পৌঁছা অর্থে। টেক টার্নিং মানে মোড় ঘোরা। টেক দ্য লেফট টার্নিং, বাম দিকে মোড় নিন, বামের মোড় নিন। টেক দ্য রাইট টার্নিং, ডানে ঘুরুন বা ডানের মোড় নিন। কুইক ডিরেকশন এখানে ক্যান ইউ টেল মি দ্য কুইক ডিরেকশন টু গেট টু এ হসপিটাল, কোনো হসপিটালে পৌঁছাবার সংক্ষিপ্ত কোনো রাস্তা বলে দিতে পারেন। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে, ক্যান ইউ টেল মি দ্য কুইক ডিরেকশন টু গেট টু অর টু রিচ এ হসপিটালে পৌঁছানোর কোনো সংক্ষিপ্ত রাস্তা আমাকে বলতে পারেন। আগে এটা আলোচনা করছি, ইউ কান্ট মিস ইট। এটা এমন একটা জিনিস যে এটা আমি যখন বিস্তারিত কোনো কিছু বলবো, আর আমি যখন নিশ্চিত যে when I am sure that somebody will be able to reach his destination, at last I can say this, you can't miss it, আপনি অবশ্যই পেয়ে যাবেন। এটা আসলে বিশ্লেষণ করলে দাঁড়ায় যে it is impossible not to reach the destination. এটা অসম্ভব, সেই তার গন্তব্যে না পৌঁছাটা অসম্ভব, অর্থাৎ নিশ্চিত যিনি তথ্য দিচ্ছেন। এসব ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যে ইট ইজ ইজি টু রিচ দেয়ার, এটার আরেকটা ইট ইজ ইজি টু রিচ দেয়ার, এরকম একটা অর্থ এটা আর একটা ইংরেজি এক্সপ্রেশন ব্যবহার করা যায়। তারপর টেক এ লেফট অ্যাট দ্য, অথবা টার্নিং ও ব্যবহার করা যেতে পারে। টেক এ লেফট টার্নিং অ্যাট দ্য নেক্সট লাইট অথবা লাইট পোস্ট। একটু খেয়াল করুন ডিয়ার লার্নার, টেক এ লেফট টার্নিং অ্যাট দ্য নেক্সট লাইট অর লাইট পোস্ট। এর অর্থটা কি? টেক এ লেফট টার্নিং অর লেফট, বাম দিকে। এখন নেক্সট লাইট অথবা লাইট পোস্ট, পরবর্তী লাইট পোস্টের ওখানে বাম দিকে মন নেবেন। টেক এ লেফট টার্নিং অ্যাট দ্য নেক্সট লাইট পোস্ট, অথবা শুধু লাইট, অথবা এখানে শুধু লেফট টার্নিং দিলেও হবে, না দিলেও হবে। এখানে শুধু লাইট দিলেও হবে, লাইট পোস্ট দিলেও হবে। তাহলে এটা যদি কষ্ট করে আপনারা মনে রাখেন, মুখস্থ করেন, তাহলে এই জায়গায় আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। যেমন টেক এ রাইট টার্নিং অ্যাট দ্য নেক্সট স্টেশন, পরবর্তী স্টেশনে গিয়ে আপনি ডান দিকে ঘুরুন বা ডান দিকে মন নেবেন। এভাবে আমি বলতে পারি। এখানে লেফটের জায়গায় রাইট আর লাইট পোস্টের জায়গায় স্টেশন ব্যবহার করলেই এই একই বাক্য, একই এক্সপ্রেশন আমরা নানান জায়গায় প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। এখানে আমি যেমন দিয়েছি যে টেক এ রাইট টার্নিং at the new station, at the next or at the new station, অর্থাৎ নতুন স্টেশনে গিয়ে আপনি ডান দিকে মোড় নিন বা ডান দিকে ঘুরুন, হতে পারে। অন দ্য লেফট অথবা অন দ্য লেফট সাইড অথবা অন দ্য রাইট সাইড, অন দ্য লেফট অথবা অন দ্য রাইট। অন দ্য লেফট বললে বাম দিকে, অন দ্য রাইট ডান দিকে। আবার পাশাপাশি অন দ্য লেফট সাইডও বলতে পারি, অথবা অন দ্য রাইট সাইডও বলতে পারি। তাহলে বাম দিকে অথবা ডান দিকে এটা আমরা বলতে পারি। এবং আরেকটি এক্সপ্রেশন আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো অন দ্য কর্নার, কোনায়।
অন দ্য কর্নার, তাহলে কোনায় ইংরেজিটাও আমরা জানি। তো এই জন্যে আমরা এটা বলতে পারি যে এই কোনায় একটি হলুদ বিল্ডিং আছে, there is a yellow building on this corner, ওই কোনায় on that corner, এভাবে আমরা বলতে পারি। তো dear learners, so long I had been discussing on some important English expressions with Bangla meaning. আমি এতক্ষণ আলোচনা করছিলাম কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি অভিব্যক্তি বাংলার অর্থসহ। আপনারা যদি দয়া করে এগুলো খেয়াল করেন এবং এগুলো আমার দেখানো রাস্তায় উপায়ে আপনাদের মতো করে ব্যবহার করেন, তাহলে এই গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনগুলো সারা জীবন আপনারা ব্যবহার করতে পারবেন, দেশে বিদেশে যেখানেই হোক। আশা করি আপনারা সেটা করবেন। আর আমি I would like to lastly request you to practice. You'll have to practice, and you will have, please subscribe my channel, Learn English with Ujjwal, and you will enjoy my some other videos, and will share my videos. You will like, comment. If you have any objection or if you have any praise or appreciation, you can do that in the comment box. And finally, you will please click the bell icon so that my created videos may reach you automatically. Thank you very much.